নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, তাহলে 3D রাজ্যে চালু হয়ে গেল, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এবং এই রাজ্যে হোল্ডিং সেন্টার যে চালু হয়ে গেল, সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখের কথা নয়। আমরা দেখলাম লালগোলাতে পদ্মা ভবনের 3তলায়, যেটা মৎস্য দপ্তরের একটা বাড়ি, যার একতলায় মৎস্য দপ্তরের নানা অফিস আছে, দোতলায় ব্যাংক আছে, 3তলায় সেখানে 3জন বাংলাদেশিকে কিন্তু অলরেডি আটক করে রাখা হয়েছে। দেখুন, ইলেকশনের আগে বিজেপি নেতৃত্ব এই কথা বলেছিলেন এবং তারা একেবারে আর অন্য যা যা করছেন তার মধ্যে হাতে গরমে আমাদের হোল্ডিং সেন্টারটি উপহার দিলেন। এবং আরও রাজ্যের বিভিন্ন জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, নর্থ বেঙ্গল, প্রতিটা জেলাতেই প্রায় এরকম হোল্ডিং সেন্টার করা হবে। তার অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। হোল্ডিং সেন্টার আসলে কি? ডিটেনশন সেন্টার। আসামে কিভাবে ডিটেনশন সেন্টার আছে, তাতে কত ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশি বা রোহিঙ্গা রয়েছে এবং এ রাজ্যে আলটিমেটলি কি দাঁড়াতে চলেছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। শুধু একটা কথা, দুটো কথা প্রাথমিকভাবে বলে রাখি, যে আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন এবং নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিওটি আসার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায় এবং আপনারা প্রাথমিকভাবে কিছুটা দেখতে পারেন। তার থেকেও বড় কথা, আপনারা যারা আমার সাথে অনেকটাই সহমত পোষণ করেন বিভিন্ন বিষয়ে বা আমার এই চ্যানেলটি ভালো লাগে, তাদেরকে মেম্বারশিপ নেওয়ার জন্য অনুরোধ করব। তাতে আমার পক্ষে এই চ্যানেলটার আনুষঙ্গিক কস্টিং কভার করে চালানোর পক্ষে সহজসাধ্য হবে। এবার আসলে আসল কথায়, দেখুন, পশ্চিমবঙ্গর নতুন সরকার গঠিত হয়েছে। মানুষের তাদের কাছে একদম আকাশচুম্বী প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইললিগাল বাড়ি ভাঙা হচ্ছে, নিশ্চয়ই ভাঙার দরকার। তার সাথে হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যারা 40 বছর 50 বছর আছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় লিগালি তো কেউ হকারি করেন না, গোটা দুনিয়ায় হকারিটাই ইললিগালি ওয়েতে হয়। তার সাথে আমরা দেখতে পাচ্ছি গরু বিক্রি বন্ধ, সামনে আর 2-3 দিন বাদে বকরি ঈদ, হাটগুলো শূন্য হয়ে গেছে। হিন্দু গোয়ালারা কাঁদছে, কারণ গরু বিক্রি করতে পারেনি। তাদের এক একজনের ঘাড়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এমনকি 40 লাখ টাকা দেনা, কি করবেন তারা বুঝতে পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘোষণা হয়ে গেছে হোল্ডিং সেন্টার। অর্থাৎ ইলেকশনের আগে আমরা যে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশির কথা শুনেছিলাম বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে, আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রচারে করেছিলেন, বিজেপি নেতৃত্ব সকলেই বলছিলেন, আর আমরা যারা তথ্য নিয়ে কাজ করে বিভিন্ন এই বিকল্প মাধ্যম ইউটিউবে বলি, তারা বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে 1 কোটি রোহিঙ্গা হওয়া সম্ভবই নয়, অত রোহিঙ্গাই নেই মিয়ানমারে। যাকে আপনারা যারা সেটা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, সরকার পরিবর্তন হয়েছে এবং সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যান্টি ইনকামবেন্সি ছিল, এই প্রসঙ্গগুলো এখানে আলোচনায় আসে না। এখন মুশকিল হচ্ছে, তাহলে আমাকে রোহিঙ্গা ধরতে হবে, আমাকে বাংলাদেশি ধরতে হবে এবং সেইটা ধরার প্রক্রিয়া কিভাবে হবে, কিভাবে ডিটেক্ট হবে, কিভাবে ডিলিট হবে, কিভাবে ডিপোর্ট হবে। দেখুন, ডিটেক্ট করতে গেলে যে অবস্থাটা আসবে, তার আগে বলি, অলরেডি 2টো ঘটনা আমার নজরে এসছে গত 1 সপ্তাহের মধ্যে। একটি সরাসরি আমার কাছে জানতে পারি, বিরাটিতে একটি বাড়িতে একজন ভাড়া দিয়েছিলেন মুসলিম, কয়েকটি মুসলিম পরিবার থাকতো এবং তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা কেউ পুলিশ কাস্টডি আছে, কেউ ব্যারাকপুর জেলে রয়েছে, কারণ তারা ইললিগালি ওই বাড়িতে এসে থাকছিলেন। এখন ঘটনা হচ্ছে, একটি দম্পতিকে ধরা হয়েছে, তাদের কাছ থেকে শুনেছি, অভিযোগ আমার কাছে যা করেছেন,
তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত বৈধ কাগজপত্র ছিল, যেটা পুলিশ নিয়ে নিয়েছে, ফলে তারা অ্যাপ্লাই করতে পারছেন না। এটা নিয়ে দীপশিতা ধর, সায়নদীপ মিত্র তারা যোগাযোগ করেন, বিকাশ ভট্টাচার্যের কাছে যান। এখন ঘটনা হচ্ছে, ওই যে দম্পতি যার বাড়ির স্ত্রী কাজ করেন গৃহপরিচারিকার, এদেশে কতদিন ধরে আছেন জিজ্ঞেস করলে বলছেন 40 বছরের ওপরে হয়তো তারা রয়েছেন। এখন ঘটনা হচ্ছে, তাদের তিনজনেরই নাম কিন্তু এই ভোটার লিস্টে ছিল, তারপর তারা ডিলিট হয়েছেন, অ্যাডজুডিকেশনে বাদ গেছেন, কিন্তু ফাইনাল ভোটার তালিকায় তার পুত্রের নাম ওঠে এবং পুত্র ভোটও দিয়েছে। এরা ট্রাইব্যুনালে গেছে। এখন এরা বাংলাদেশি কি বাংলাদেশি নন, কবে এসছেন না এসছেন, 2003 সালে যে আইন সংশোধন করা হয় তার আগে এসছেন কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আছে, কিন্তু গোটা মহল্লায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমি রাজারহাট এলাকাতেও দেখলাম প্রচুর মানুষের মধ্যে এইরকম একটা, তারা বলছেন আমরা বংশ পরম্পরায় রয়েছি, লোকজন এসে বলছে যে আপনারা ইললিগাল ভাবে বসবাস করছেন, তাদের মধ্যেও একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওড়ার জগাছায় এক দম্পতি ধরা পড়েছেন, তাদের 4টি বাচ্চা সমেত, এবং মানে 4 জন শিশুর মধ্যে 2 জন তাদের সন্তান, তাদেরকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। বলা হচ্ছে ইল্লিগাল হতেই পারে। আমরা প্রথম থেকে এই চ্যানেলে বলে আসছি যে অবৈধভাবে যদি কেউ বসবাস করেন তাদেরকে ধরা হোক। যে প্রক্রিয়ায় হোম মিনিস্ট্রি তাদেরকে চিহ্নিত করে, জেলে পাঠায়, তার যা প্রক্রিয়া, এখন যা আইন হয়েছে, এই রকমভাবে হিন্দু হোক মুসলমান হোক কেউ যদি ধরা পড়েন অবৈধ নাগরিক, তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে, 7 বছর হতে পারে, জেল জরিমানা দুটোই হতে পারে। কিন্তু যেটা বলা হচ্ছে যে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে কোনো আইনি প্রক্রিয়ায় না গিয়ে, এবং তারপর ডিপোর্ট করা হবে। দেখুন, ডিপোর্টের যে ফর্মুলা, তাতে বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন চুক্তি তো ভাবে নেই। সেটা হচ্ছে এখানকার নাগরিক তার ওদেরকে জানায়, তখন ওরা ভেরিফাই করে নেয়। ইটস এ লেন্দি প্রসেস। এবং এখনো পর্যন্ত যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 1 কোটি তো অনেক দূর, 1 লক্ষও তো অনেক দূর, 10,000 লোক ধরা পড়বে কিনা সেটা নিয়েই একটা সন্দেহ দেখা দিচ্ছে। কিন্তু এই যে ডিটেক্ট করার পদ্ধতি ইন্টারেস্টিং। রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া হলো, তাতে 27 লক্ষ মানুষের নাম ফাইনাল অ্যাডজুডিকেশনের আওতায় থেকে তাদের বাদ পড়ে গেল, তারা ট্রাইব্যুনালে গেছেন। এছাড়া ট্রাইব্যুনালে টোটাল 35 লক্ষ মানুষ গেছে, কয়েক হাজার জনের 4,000 সামথিং ক্লিয়ার হয়েছে। দেখা যাচ্ছে শতকরা 80%, 90% মানুষের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং যাদের বাদ পড়ছে তারা আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন নিয়ম অনুযায়ী। তাহলে আপনি কি করে ডিটেক্ট করবেন সরাসরি? এবার ডিটেক্ট করার পর ডিলিট করার পরেই কি তাকে ডিপোর্ট করা সম্ভব? আইনগত প্রক্রিয়া কি তাই বলে? নাগরিক আপনি নন কি নন না, সেইটার বৈধতা যাচাই করার দায়িত্ব হচ্ছে হোম মিনিস্ট্রির। এখন হোম মিনিস্ট্রি সেই কাজটা কতটা রাজ্য সরকারের উপর ছেড়েছে, কি করেছে সে নিয়ে আমরা আসবো। তবে এই যে হোল্ডিং সেন্টার, এইটা করার কিন্তু ব্যাপারে নির্দেশ এসেছিল 2025 সালের 2রা মে, অর্থাৎ 1 বছর আগে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হোল্ডিং সেন্টার করেননি ঠিকই, কিন্তু আমরা শুনছিলাম যে বারাসাত সাব ডিভিশনে জায়গা চিহ্নিত হয়েছিল, কারণ এইটা হোম মিনিস্ট্রির ডাইরেকশন সারা রাজ্যেই হচ্ছিল, এবং এ নিয়ে একাধিকবার মানিক ফকির এবং অন্যান্যরা সরব হয়েছিলেন। যদি উনি বলেন যে ডিটেনশন সেন্টার হবে না, তাহলে কেন জমি চিহ্নিত করা হচ্ছে সেন্টার করার জন্য? যাক গে, সে তো সরকার চলে গেছে, এখন নতুন সরকার এসছে। তারা হোল্ডিং সেন্টারটা কিভাবে তৈরি করবে, এই যে ডিটেনশন সেন্টার, সেটার এক একটা রাজ্যে এক এক রকম নাম। আসামে যেরকম এই ডিটেনশন সেন্টারের নাম, ক্যাম্পের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ট্রানজিট ক্যাম্প। ট্রানজিট ক্যাম্পে কারা থাকেন? যারা অবৈধ নাগরিক হিসেবে ধরা পড়ে। এইবার আসামে কোথায় কোথায় আছে? আসামে গোয়ালপাড়া, কোকরাঝোড়, শিলচর, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়। এবার কতজন মানুষ আছেন? এই যে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশির কথা শুনে আমরা ভোট দিলাম,
এবং আমরা কেউই হয়তো চাইনি যে অবৈধ নাগরিকরা এই দেশে থাকুক, এবং যেটা বিজেপির অন্যতম এজেন্ডা ছিল, তাতে তো সিংহভাগ মানুষ 45% মানুষ তাকে ভোট দিয়েছেন। হিন্দুদের মধ্যে 62%-এর ওপর মানুষ তাদের ভোট দিয়েছেন। কিন্তু গোয়ালপাড়ার যে মাটিয়া একটা ডিটেনশন সেন্টারের যা খবর পাওয়া যাচ্ছে, তাতে টোটাল এ পর্যন্ত মাত্র, আপনারা আসামে কিন্তু এনআরসি হয়েছে, মনে রাখতে হবে, আসামে এই চিহ্নিতকরণ প্রক্রিয়ার মধ্যে ডি ভোটার অর্থাৎ এনআরসি হওয়ার পরে ভোটার তালিকা থেকে বাদ টোটাল চলে গেছেন 19 লক্ষ মানুষ। তার মধ্যে আবার বলছি 12.5 লক্ষ হিন্দু আর 6.5 লক্ষ মুসলিম। কিন্তু তাদেরকে কিন্তু অবৈধ বলা যায়নি, তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে বা ট্রানজিট ক্যাম্পে রাখা যায়নি। শুধু গোয়ালপাড়ার মাটিয়া ক্যাম্পের যদি আমরা এপ্রিল 2025-এর হিসেব নিই, তাহলে দেখছি 103 জন রোহিঙ্গা, 64 জন বাংলাদেশি, টোটাল 224 জন আছেন। ইন্টারেস্টিং কথা, এই যে রয়েছেন তারা সবাই কি মুসলিম? তা কিন্তু নয়। তাদের মধ্যে 210 জন মুসলিম আর 14 জন হচ্ছেন হিন্দু। এইবার আমরা যদি অল ইন্ডিয়া ফিগারটা দেখি যে কতজনকে এই বিজেপি সরকার চিহ্নিত করে গত 5 বছরে ফেরত পাঠিয়েছে, কতজন পশ্চিমবঙ্গে জেলে আছেন, এবং ফরেনার্স অ্যাক্টে কি বলছে, ইন্টারেস্টিং, তাতে কতগুলো তথ্য ধরা পড়ে। ঠিক 1 বছর আগে 2025 সালের 1 বছরে প্রায় 2000 মানুষকে বাংলাদেশি হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। গত 5 বছরে সেই সংখ্যাটা আপ ডাউন করেছে, ইন বিটুইন 1000 থেকে 2000-এর মধ্যে। অর্থাৎ বিগত 5 বছরে 7 থেকে 8000 মানুষ, 9000 মানুষ চিহ্নিতকরণ হয়েছেন বাংলাদেশি নাগরিক। তাদের সকলকে ডিপোর্ট করা যায়নি, তারা নানা রকম আইনগত প্রক্রিয়া আছে। বিদেশি নাগরিক ধরা পড়লে যেটা হয়, এই ক্ষেত্রে সেই প্রক্রিয়াও অনেকটা অ্যাপ্লিকেবল। তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা এদেশের নাগরিক, যদি না করতে পারেন তাহলে তারা জেলে থাকেন। এবার জেল থেকে বেরিয়ে যান। পশ্চিমবঙ্গে জেলে এখনো অবধি 2300 জন বাংলাদেশি নানাভাবে রয়েছেন বিভিন্ন জেলে। এইবার সরকারিভাবে কি বলা হচ্ছে, যে জেল থেকে বেরোনোর পরে যখন বাংলাদেশের সরকার তাদেরকে নেয় বিভিন্ন কাগজপত্র দিয়ে, সেই প্রক্রিয়াটা একটা সময় লাগে, সেই সময়কালের জন্য এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কিন্তু আবার শোনা যাচ্ছে যে সরাসরি ধরা পড়লে হোল্ডিং সেন্টার, তারপরে পুশব্যাক। কদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী, তিনি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে আমরা এরম ধরলেই যে বাংলাদেশে দিয়ে দিলেই তারা নিয়ে নেবে তা কিন্তু নয়। তাহলে কি করা হয়, যে রাতের অন্ধকারে তাদেরকে আমরা কোনো একটা ফাঁকা জায়গায় রেখে পুশব্যাক করে ছেড়ে দিই। কিন্তু আমরা দেখলাম কি, শুধু সোনালী বিবি নয়, তার পরিবারের অন্য লোকেরাও, যেটা নিয়ে মামলা চলছিল, তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম মামলা লড়ছিলেন, ফাইনালি তাদের পরিবারের অন্যান্য সদস্য, তাদেরকে আবার বাংলাদেশে যে পুশব্যাক করা হয়েছিল, ফাইনালি তাদেরকে ভারত সরকারের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। তাহলে কি দাঁড়ালো, পুশব্যাক করলেই যে সবাই অবৈধ হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু এই আইনগত প্রক্রিয়াটা একটা সাংঘাতিক। আইনগত প্রক্রিয়ার ওপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হ্যারাসমেন্ট, এবং একটা পরিবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পাড়াগতভাবে তাকে একঘরে করে দেওয়া, বাংলাদেশি তকমা দিয়ে অবৈধ নাগরিক হিসেবে তাদেরকে চিহ্নিত করা। এবার প্রশ্ন হচ্ছে যে শুধু কি মুসলিমরাই এই হেনস্থা হবেন? এই নতুন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, ক্যা, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ক্যা ছি, তাতে বলা হচ্ছে যারা প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসছে, অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়েছেন, মুসলিম বাদে শিখ, বুদ্ধিস্ট, হিন্দু, তারা নাগরিক হতে পারবেন, তাতে অ্যাপ্লাই করতে হবে। এইবার এবছরই আমরা দেখলাম, যখন এসআইআর প্রক্রিয়া চলছিল, আমার হিসেব মতো মতুয়াল্যান্ড, যেটাকে বলা যায় বনগাঁ, বাগদা, গাইঘাটা, রানাঘাট, এবার তো ঝড় বয়ে গেছে বিজেপির গেরুয়া, এবং তাতে কম বেশি 3-3.5 লক্ষ
4 লক্ষ মতুয়ার নাম কিন্তু এসআইআর প্রক্রিয়া বাদ চলে গেছে, অর্থাৎ তারা তাদের এই দেশের নাগরিকত্বের বৈধতা প্রমাণ করতে পারেনি। তাদের অনেকে হয়তো ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তাদেরকে বলা হচ্ছে সিএতে অ্যাপ্লাই করুন। সিএতে 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে, আজকে 2026, প্রায় 6-7 বছর কেটে গেছে। এ পর্যন্ত পশ্চিমবঙ্গের 1000 মানুষের কাছাকাছি অ্যাপ্লাই করে সিএ পেয়েছেন কিনা সন্দেহ। অর্থাৎ এত সংখ্যক লোক যদি অ্যাপ্লাই করে, তারা কজন বৈধ হবে? যদি বৈধ না হয় তাহলে অবৈধভাবে কতদিন তারা থাকতে পারবে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনকে খুব সঙ্গতভাবে উঠবে, এবং আগামী দিনকে এই প্রশ্নগুলো অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, এটা সাধারণভাবে সমাজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সাংঘাতিকভাবে প্রয়োগ হবে। সাধারণত সিএতে কি বলা হচ্ছে, নতুন যে অ্যামেন্ড করা হলো, 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন ধর্মীয় কারণে উৎপীড়িত মুসলিম বাদে, তারাই নাগরিক হতে পারবেন, কিন্তু তাকে প্রচুর প্রমাণ দিতে হবে। এইবার আমরা তাহলে কি বুঝলাম? বলা হচ্ছে যে মুসলিম ধরা হবে, কিন্তু সব ক্ষেত্রে কি মুসলিমরাই চিন্তিত? তার সাথে হিন্দুরা কি চিন্তিত নন? অবশ্যই চিন্তিত, কারণ দে আর অলসো ইলিগাল মাইগ্রেন্ট। আপনাকে যতই বলা হোক না কেন যে আপনার কোনো ভয় নেই, এই হকারদের ধরুন যারা বসিয়েছিল বিভিন্ন রেলের জমিতে, সে শিলিগুড়ি থেকে শুরু করে শিয়ালদা, আপনি ব্যান্ডেল থেকে শুরু করে বনগা, সর্বত্র ছিলেন, কোচবিহার, যারা বসেছিলেন রেলের জমি বা অন্যান্য জমি, তারা বলছেন পাট্টা আছে, প্রচুর লোক বাড়ি করেছে। কোনো একটা সরকার বলেছিল, বরাভয় দিয়েছিল, সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন তাদের বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার বৈধতা, ফাইনাল বৈধতা কতটা পাবে, এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এইবার কি করা হয় সাধারণত? আপনি যদি অবৈধ নাগরিক হন, ফরেনার্স অ্যাক্ট 14 ধারা অনুযায়ী মামলা করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রক মামলা করে, সেই মামলায় আপনার সাজা হবে, সাজা শেষে পুশব্যাক হবে, নিয়ম হচ্ছে তাই, ধরলেই আপনাকে পুশব্যাক করতে পারবে। নতুন যে কথা বলছে, এইটা কিন্তু বিপুলভাবে আগামী দিনকে আদালতে চ্যালেঞ্জ হবে। অর্থাৎ রাজ্য সরকার আমাদের যেটা বলছেন, সেটা কিন্তু আদালতে চ্যালেঞ্জ হওয়ার একটা বড় পরিমাণে সম্ভাবনা। নাগরিকত্বের যে আইন, যে একেবারে ইললিগাল ইমিগ্রেন্ট অ্যাক্ট, সেইটা 1946 সে ছিল ইংরেজ আমলে, এরপর বহুবার পরিবর্তিত হয়, 1955 সালে হয়। আমরা দেখেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন লালকৃষ্ণ আডবাণী করেন, তাতেও এই বাইরে থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়, এবং তারপর বলা হয় 2004 সালে 3 ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদেরকে প্রমাণ করতে হবে তার বাবা মা একজন অন্তর নাগরিক আছে। আপনি বলুন তো, এই যে ব্যাপারটা, 2004 সালের 23 ডিসেম্বরের পরে জন্ম, তাকে প্রমাণ করতে হয় বাবা মা দুজনের একজন নাগরিক অন্তত, এটা কি শুধু মুসলিমদের জন্য? তা তো নয়, এটা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রযোজ্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো, আপাতত হোল্ডিং সেন্টার হচ্ছে, যে হোল্ডিং সেন্টারটা রাজ্যের সংখ্যালঘু মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেই হোল্ডিং সেন্টারে অবশ্যই কিছু চিহ্নিত অচিহ্নিত কেস মামলা থাকা, বা ধরা পড়েছে বিএসএফ এর হাতে, কিছু লোক যাবে, তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, যেটা প্রতিদিন অতীতে আমি এই 38 বছর সাংবাদিকতা জীবনে এবং তার আগেও বারবার শুনেছি, বিএসএফ এর ধরা পড়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, সেই পদ্ধতিই চলবে। কিন্তু তত মুসলিমরা, মাইনরিটিরা আতঙ্কিত হয়ে থাকবে। বাড়িতে কার রাত্রিবেলা কড়া নাড়া হবে সেটা কিন্তু কেউ জানে না, পুলিশ কাকে এসে তুলে নিয়ে যাবে, কার কাছ থেকে দরখাস্ত চাইবে, এই প্রমাণ চাইবে, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য দলিল, এবং তারপর সেগুলো বলবে অবৈধ। এখন এগুলো যে অবৈধ বললে তো সেটা আদালতে প্রমাণিত হবে বৈধ কি অবৈধ। এখন অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, পুলিশ ডিস্ট্রয় করে দেয়, পুলিশ থাকে না, সেই অভিযোগগুলোও আবার চ্যালেঞ্জ হবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াটা যেভাবে নামানো হয়েছে, 1 কোটি রোহিঙ্গার যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ভোটের আগে, এবং সেই ন্যারেটিভে আমরা দেখেছিলাম দলে দলে লোক নাকি পালিয়ে যাচ্ছে বাংলাদেশে, পরে দেখা গেল একটি মাত্র সীমান্ত উত্তর 24 পরগনার থেকে 2000-এর মতো বাংলাদেশি তারা চলে গেছিল, অবৈধভাবে থাকছিল, তাদের ভিসা ল্যাপস করেছে অথবা অবৈধভাবে এসেছিল, চলে গেছে।
কিন্তু সেই ন্যারেটিভেরই যা ফল আউট সেটা হচ্ছে হোল্ডিং সেন্টার, ডিটেনশন ক্যাম্প ইত্যাদি। এটা তৃণমূল কংগ্রেস একেবারে সেলিমের ভাষায় গরপে বলপের মতো গলে যাচ্ছে, তাহলেও তারা চ্যালেঞ্জ করেছে, করবে হয়তো। সিপিএম এটা চ্যালেঞ্জ করেছে হয়তো। সুজন চক্রবর্তী বলেই দিয়েছে যে এভাবে হয় না। কংগ্রেসও এটা নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়বে। অর্থাৎ যেভাবে গোটা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এবং হৈ হৈ করে মেন স্ট্রিম মিডিয়া বলছে, তাতে ফাইনালি যে নাগরিক বৈধ কি অবৈধ সেইটা প্রমাণের দায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই ক্ষেত্রে আপনার এই যে ৩৫ লাখ লোক যারা অ্যাডজুডিকেশনে গেল, সেই পদ্ধতিটা যদি স্লো করে দেওয়া যায়, বা অ্যাডজুডিকেশনের পরে যে ট্রাইব্যুনাল চলছে সেই ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশন এখন তো ট্রাইব্যুনালের পদ্ধতি যদি এই রকম স্লো হয়, তাহলে আপনার নাম ডিটেক্ট হওয়া এবং ডিলিট হওয়া সেটা কবে হবে কেউ জানে না। এবার ডিলিট হলেও আবার অ্যাপ্লাই করতে পারবেন। তখন কি দাঁড়াবে? এই বিবিধ প্রসঙ্গের মধ্যে কিন্তু গোটা ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সহজে যেটা বুঝতে পারলাম যে আপাতত কিছু হোল্ডিং সেন্টার হবে বা ভাড়া বাড়িতে নেওয়া হবে, আপাতত কিছু মুসলিমদের ধরপাকড় হবে, তাদেরকে তোলা হবে, আতঙ্কের সৃষ্টি হবে। আমার মতে একবার এসআইআরে প্রায় 150 জন মানুষের মৃত্যু হয়েছে বিভিন্নভাবে। এই প্রক্রিয়াতে সব মিলিয়ে অস্বাভাবিক মৃত্যু যেটাকে বলা হয়, সেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে আরো কিছু মানুষের। সব মিলিয়ে অনেকেই মারা গেছে। তো আবার এই আতঙ্কে না মানুষের মধ্যে এই রকম প্যানিক রিয়াকশন তৈরি না হয়, সেইটাই দেখা একটা নতুন সরকারের কর্তব্য বলে আমার মনে হয়। এবং নাগরিক সমাজ তারাও এই দিকে নিশ্চয়ই নজর রাখবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরে আসব পরের এপিসোডে, আলোচনা করব এই রকমই কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে। নমস্কার।